আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 2 এর নাম রেখেছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। এই টাইপ 2 তে আমরা 6 থেকে 16 নাম্বার সিরিয়াল অর্থাৎ অলমোস্ট 11টা বা 12টার মতো বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা 6 নাম্বার প্রশ্নটায় চলে যাই। দেখো, এই প্রশ্নগুলো অনেক বেশি আসে, বিশেষ করে আমাদের প্রথম অধ্যায় থেকে এমনিতেই প্রশ্ন কম আসে। যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমাদের টাইপ 2 থেকেই আসে। দেখো, টাইপ 2 এর একদম প্রথম প্রশ্নটা 6 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। অর্থাৎ আমার যেটা অ্যাকচুয়াল গোল আছে, আমি আসলে যেটা অ্যাচিভ করতে চাই, ওই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারবো কিসের মাধ্যমে? যদি আমি আমার প্রতিষ্ঠানের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই কিন্তু আমার পক্ষে আমার প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত গোল রয়েছে সেটা অর্জন করা সম্ভব হবে। তাহলে উত্তর কি হবে? 6 উত্তর হবে হচ্ছে খ। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে বলেছি হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? দেখো, আমরা হিসাব বিজ্ঞানটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্যের জন্য পরিচালনা করি না, নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্যের জন্য এটা পরিচালিত হয় না। আমাদের হিসাব বিজ্ঞানের বেশ কিছু উদ্দেশ্য থাকে। এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা। আচ্ছা, একটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, আরেকটা হচ্ছে আমাদের 1 আর 2 হবে আর কি। আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল নিরূপণ করা, এই দুইটা হচ্ছে কি আমাদের হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। তার কারণ আমি যখনই আর্থিক ফলাফলগুলো নির্ণয় করতে পারবো, তখনই কিন্তু আমার প্রতিষ্ঠানের যারা হিসাব তথ্যের আগ্রহী ব্যবহারকারী আছে, তাদেরকে আমি এই তথ্যগুলো সরবরাহ করতে পারবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে বলেছে ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি। দেখো, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি এবং এই ব্যয়টা নিয়ন্ত্রণ করা আমাদের হিসাব বিজ্ঞানের একটা প্রয়োজনীয়তা। তার কারণ আমি ব্যয়টা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমি আমার প্রতিষ্ঠানের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, কাঙ্ক্ষিত যে উদ্দেশ্যটা আছে, সেটাকে কিন্তু আমি অর্জন করতে পারবো না। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা অনেকগুলা বোর্ডে আসছে, তুমি একটু পাশে বোর্ডগুলোর নাম দেখো, কতগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছিল। আরও বেশ কয়েকটা বোর্ডের নাম মনে হয় ছিল, জায়গা নাই, এই জন্য বাদ দিয়ে দিছি। দেখো, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আমি যে হিসাব বিজ্ঞানটা পরিচালনা করছি, হিসাব বিজ্ঞানটা আমি যে মেনটেন করছি, এই যে এত হিসাব রাখা, এত কিছু করা, এটার অন্যতম প্রধান উদ্দেশ্যটা কি? এটার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করতে চাই। আমি আমার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা নির্ণয় করতে চাই। তাহলে উত্তর কি হবে ভাইয়া? 9 উত্তর হবে হচ্ছে খ, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয় কিসের মাধ্যমে? কিছুক্ষণ আগে এই প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম, প্রশ্নটা জাস্ট একটু ঘুরিয়ে আসছে এখানে। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায় আমাদের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। তার মানে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হবে যদি আমি আমার প্রতিষ্ঠানের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি। কি করতে পারি? ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসি প্রশ্ন নম্বর 11। বলা আছে মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি? দেখো, এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সবাই টাকা নেয়, সবাই টাকা নেয়। দেখো, আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে যেটা অমুনাফাভোগী, তারা মনে হয় আমাদের কাছ থেকে টাকা নেবে না। দেখো, টাকা সবাই নিবে, টাকা সবাই নিবে, কিন্তু টাকা নেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি? ওই টাকাটাকে সে কি তার জীবিকা নির্বাহের জন্য নিচ্ছে? মানে আমি মনে করে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমি সবার কাছ থেকে টাকা নিই, ওই টাকা নিয়ে আমি বাজার করে খাচ্ছি, ওই টাকা নিয়ে আমি বাড়িতে জমি কিনতেছি, ওই টাকা নিয়ে আমি গাড়ি কিনতেছি, ওই টাকা নিয়ে আমি আরেকটা ব্যবসা দিচ্ছি। এগুলো হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমি টাকাগুলো নিচ্ছি। কিন্তু আমি টাকাগুলো নিচ্ছি
আমার প্রতিষ্ঠানের সদস্যদের কল্যাণের জন্য আমি টাকাগুলো নিচ্ছি। আমার প্রতিষ্ঠানে যে ব্যয় হচ্ছে শুধুমাত্র ওই ব্যয়টাকে বেয়ার করার জন্য, ওই ব্যয়টাকে আসলে বহন করার জন্য। ওই জায়গা থেকে আমি 2 পয়সাও নিচ্ছি না, 2 পয়সা আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে খরচও করছি না। এই যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তারা কিন্তু টাকা নেয়। দেখো ভাইয়া, স্কুল কিন্তু আমাদের থেকে টাকা নেয়, সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক আমাদের থেকে টাকা নেয়, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা না। কলেজ, সেও কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেয়, সরকারি হোক বেসরকারি হোক, তার উদ্দেশ্য মুনাফা অর্জন করা না। হাসপাতাল, তারাও আমাদের কাছ থেকে টাকা নেয়, যদিও তাদের উদ্দেশ্য মুনাফা অর্জন করা না। হ্যাঁ, এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এরা তো সবাই মুনাফা অর্জন করে, আমরা জানি। হ্যাঁ, এটা তাদের নৈতিকতার অবক্ষয়, তাদের নৈতিক অবক্ষয়ের কারণে তারা মুনাফা অর্জনের জন্য এই কাজগুলো করে। বাট তুমি যদি একদম একাডেমিক্যালি চিন্তা করো, আসলে এই কাজগুলো আসলে মুনাফা অর্জনের জন্য না। তাহলে মুনাফা অর্জনের জন্য কোনটা? যে কোনো দোকান। তোমার এটা হইতে পারে চায়ের দোকান, হইতে পারে তোমার বিড়ির দোকান, হইতে পারে পানের দোকান, হইতে পারে ওষুধের দোকান, হইতে পারে যে কোনো দোকান হইতে পারে, মানে ব্যবসা প্রতিষ্ঠান যাকে আমরা বলি। তো ওইটা হচ্ছে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান বা মুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে ভাই আমরা 11 উত্তর হিসাবে নিতে পারি কোনটা? 11 উত্তর হিসাবে আমরা নিতে পারি হচ্ছে গ। আচ্ছা, এরপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? দেখো, একটা শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞান কেন দরকার? মানে মনে করো যে ঢাকা শিক্ষা বোর্ড বা যশোর শিক্ষা বোর্ড, ওই বোর্ডটাতে আসলে হিসাব বিজ্ঞানের দরকারটা কি? লাভ ক্ষতি নির্ণয় করা। বোর্ড তো লাভ ক্ষতি অর্জনের জন্য আসলে বোর্ড পরিচালনা করা হয় না, তো এইটা হইতে পারে না, তাই না? মানসম্মত প্রশ্ন প্রণয়ন করা, এটা তো শিক্ষকের কাজ, এটা তো হিসাব বিজ্ঞান করতে পারবে না। আচ্ছা, ভ্যাট ও শুল্ক আদায়, বোর্ড আমাদের কাছ থেকে কোনো ভ্যাট বা শুল্ক নেয় না। তাহলে কি করা যেতে পারে? আমাদের পরীক্ষার ফি নির্ধারণ করা। দেখো, আমরা যে এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষার আগে আমরা একটা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপের একটা ফি দিতে হয়। আমরা যারা সরকারি স্কুল বা কলেজে পড়ি, আমাদের ফিটা থাকে হচ্ছে বা 2,500 টাকা, 3,000 টাকা, আর 3,000 টাকা পর্যন্ত যায়ও না, 2,500 টাকা বা 2,000 টাকা বা 1,700 এরকম থাকে আর কি। আর আমরা যারা প্রাইভেট স্কুলে পড়ি তাদের হয়তো বা এই ক্ষেত্র বিশেষে এটা 15,000 টাকাও চলে যেতে পারে, সেটা ভিন্ন হিসাব। বাট বোর্ড থেকে নির্ধারিত ফি কত টাকা? বোর্ড ওই ফিটা নির্ধারণ করে যেই কেন্দ্রে আমাদের সিট পড়েছে, ওই কেন্দ্রে যেই শিক্ষকরা পরীক্ষার হলে গার্ড দিয়েছেন তাদেরকে একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে, ওই কেন্দ্রটা ভাড়ার একটা ব্যাপার থাকে, আমাদের প্রশ্নগুলো ফটোকপি করা, প্রশ্নগুলো পরিবহন করা, আমাদের যেই খাতাগুলো, ওই খাতার কাগজ কেনা বাবদ একটা ব্যয় হয়। এই খাতাটা যেই শিক্ষককে দিয়ে দেখাবেন, যিনি খাতাটা আমাদের যেই শিক্ষক আমাদের খাতাটা মূল্যায়ন করবে, তাকে একটা সম্মানী দিতে হবে। এই রেজাল্ট শিটটা তৈরি করা, সোজা কথা হচ্ছে আমাদের এই ওভারঅল যে এক্সাম প্রসেসটা আছে, এই এক্সাম প্রসেসটা পরিচালনা করার জন্য আমাদের কাছ থেকে কিছুটা অর্থ তারা নিয়ে থাকে, হয়তো বা সরকার থেকেও কিছু টাকা কন্ট্রিবিউশন করা হয়, এটা আমি সঠিক জানি না। বাট আমাদের হিসাব বিজ্ঞানের কাজটা হইতে পারে হচ্ছে পরীক্ষার ফি নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ আমার আসলে কত টাকা খরচ হবে এটা আগে আমাকে বের করতে হবে, এবং আমি কত পার্সেন্ট টাকা আমি সরকার থেকে নিতে চাই, কত পার্সেন্ট টাকা আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে নিতে চাই, এটা নির্ণয় করতে হবে, দেন পরীক্ষার ফিটা নির্ধারণ করা হবে। তো এই যে ক্যালকুলেশন করতে হচ্ছে, এটাই তো হিসাব বিজ্ঞান, তাই না? তো আমাদের যে কোনো একটা শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা হচ্ছে হিসাব বিজ্ঞানের মাধ্যমে তারা চাইলে কি করতে পারে? পরীক্ষার ফিটা নির্ধারণ করতে পারে। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, হিসাব রক্ষকের মূল উদ্দেশ্য কোনটি? যিনি আমার প্রতিষ্ঠানের হিসাব রক্ষক থাকে, হিসাব রক্ষককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজিতে আমরা বলি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তাহলে এই যে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক, তার মূল উদ্দেশ্যটা কি? তার মূল উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য যা, তারও মূল উদ্দেশ্য তা। মানে তুমি একবার চিন্তা করে দেখো, যে মনে করো যে আমি হচ্ছে রিক্সা চালাচ্ছি, অ্যান্ড রিক্সা চালানোর পিছনে আমার উদ্দেশ্যটা কি? আমার যাত্রী যেখানে যেতে চায় আমি যাত্রীকে সেখানে নিয়ে যাব। তার মানে কি, আমার রিক্সায় যে যাত্রী বসে আছেন তার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য একই হইতে হবে। অর্থাৎ সে মনে করো যে মিরপুর থেকে মোহাম্মদপুর যাবে,
তার মানে কি আমার উদ্দেশ্য তখন কি মিরপুর থেকে মোহাম্মদপুর যাওয়া। তো আমার পুরো ওভারঅল হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল নির্ণয় করা। তো যিনি বা যারা এই কাজটা সম্পাদন করবে তারও তো উদ্দেশ্য এটাই যে তিনিও কি করতে চান, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ফলাফলটা নির্ণয় করতে চান। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের গ। তাহলে 13 উত্তর কি ভাইয়া? 13 উত্তর হচ্ছে আমাদের জন্য গ। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 14 নম্বর প্রশ্নে বলেছে নিচে কোনটির জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। কোনটার জন্য, মানে আমি যে হিসাবগুলো রাখবো এটা রাখার প্রয়োজনীয়তা হচ্ছে এই যে হিসাব রাখার ফলে আমার আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা যায়, আমার জালিয়াতিটা নিশ্চিত করা, মানে জালিয়াতি হইল কি হইল না এই ব্যাপারটা নিশ্চিত করা যায়। তুমি দেখবা যে বিভিন্ন সময় প্রতিষ্ঠান থেকে হচ্ছে মানে যারা অফিসে চাকরি করে তারা বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসলে অফিস থেকে বলে দেয় বিল নিয়ে আসবেন, মানে ওই বিলে লেখা থাকে যে কত টাকা দিয়ে কত কি কেনা হয়েছে। মানে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে তুমি যে কোনো হিসাব, মানে তুমি যদি এটা মনে করো যে না হিসাব রাখা এটা একটা মানে কাউকে অবিশ্বাস করা, কারো প্রতি অনাস্থা প্রকাশ করা, ব্যাপারটা এমন না। আমি আমার স্বচ্ছলতা রাখতে চাই, আমি যে স্বচ্ছ, আমার প্রতিষ্ঠান স্বচ্ছ, আমার প্রতিষ্ঠানে যতগুলো কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা স্বচ্ছ, তারা সবাই সৎ, এই জিনিসটাও কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রকাশ পায়, তাই না? তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে আমাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 16, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি? আমি যে হিসাব বিজ্ঞানে যে কাজগুলো করি তার প্রথম উদ্দেশ্যটা কি ভাইয়া? প্রশ্ন নাম্বার 16, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটা? আমি যে হিসাব বিজ্ঞানে যেই কাজগুলো করব তার মধ্যে প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে আমার লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হবে। দেখো আমার হিসাব প্রক্রিয়ার যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে প্রথম কাজ হচ্ছে লেনদেন শনাক্ত করা, এরপরে হচ্ছে লেনদেনগুলোকে বিশ্লেষণ করা, এরপরে লেনদেন লিপিবদ্ধ করা বা জাবেদাভুক্ত করা, খতিয়ান করা, ওই জায়গা থেকে রেওয়া মিল, সমন্বয়, কার্যপত্র, এরকম এরকম করে আমাদের পুরো হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াটা শেষ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত কোনটা? প্রথম উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের যে 16টা মানে 16 নম্বর সিরিয়াল পর্যন্ত প্রশ্ন ছিল টাইপ 2 তে আমরা সবগুলো আলোচনা করলাম। আমি আশা করছি এই টাইপ 2 এর বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো, আলোচনাটা তোমাদের পছন্দ হয়েছে, ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং যারা যারা এখনো এই বইটা সংগ্রহ করো নাই যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।